এটা হচ্ছে খুব প্যাথেটিক একটা স্টোরি আছে, এটা মনে হলে আমার এখনো কান্না পাই। আমি হচ্ছে তখন প্রেগনেন্ট, আমাদের একজন বাড়িওয়ালা, তো উনি যখন দেখতেছে আমি প্রেগনেন্ট এবং আমার হাজবেন্ড হচ্ছে ড্যাফোডিলের আশুলিয়া ক্যাম্পাসে ক্লাস নেই, তো তখন উনি হচ্ছে যে বললো যে তোমরা বিল্ডিংটা ছেড়ে দাও। ওনার ওয়াইফ তাকে বলছে যে আমি তো চালাতে পারি, তুমি কেন ওদেরকে দিবা। তখন চাইলে আমরা লোকাল লোকজন দিয়ে ইয়ে করতে পারতাম, আমাদের ছিল ওই ক্যাপাসিটি, কিন্তু আমি ওটা আসলে করিনি। যে বিজনেস কেউ আমাকে নিয়ে নিতে পারে কিন্তু আমার আইডিয়া তো কেউ নিতে পারছে না। ও এখনো ওই চকি সিস্টেমেই আছে, কিন্তু আমরা তো সিস্টেম অনেক আপগ্রেড করেছি, আমার আইডিয়া কেউ নিতে পারে না। পিছনে ফিরে তাকালে আমার মনে হয় যে সবটাই লার্নিং ছিল, আর লার্নিং না থাকলে এই পর্যন্ত আশাই হইতো না। জিদ ছিল যে আমাকে ওইটা নিয়েছে কোনো এক সময়, সে যেন এটা দেখে। সে কিন্তু আমার সাথে এখনো ফেসবুকে অ্যাড আছে, সে কিন্তু দেখতেছে যে আমরা কি করতেছি। সো আমি কাউকে ব্লক করি না, কাউকে বাদ দিই না কখনো। আমার লার্নিং হয়েছে তাদের কাছ থেকে, এটাও তাদের কাছ থেকে আমার জন্য উপকার হয়েছে, আমার অপকার হয়নি, আমরা এটা মনে করি। যখন বিজনেস গ্রো হচ্ছে তখন আসলে ও প্রেশার নিতে পারছিল না, তো আমিও একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম। তো ওই সময়ের মধ্যে একদিন আমাদেরকে চেয়ারম্যান স্যার সবুর খান স্যার আমাদেরকে ডাকলেন, স্যারের সাথে দেখা করলাম। ওই দিনকে স্যার আমাদের 55 মিনিটস ওনার অফিসের সময় দিয়েছে এবং ওভারঅল উনি বিজনেস নিয়ে ডিসকাশন, পাশাপাশি কিভাবে উনি বাড়ছে, কিভাবে আমরা বাড়তে পারি, এই বিষয়গুলো নিয়ে উনি আলাপ করছে। পরে স্যার বললো ওই সময় যে তোমরা তো এখন একজনের আন্ডারে কাজ করতেছো, তোমরা নিজেদের জন্য কাজ করো, তোমরা অনেক বড় হবা। স্যারের এই 55 মিনিটসের যে স্পিচটা ছিল, এইটার পরে আমি এতটাই মোটিভেটেড হয়েছি যে আমার মনে হয়েছে যে এখনই নিজের জন্য কাজ করার সময়। দেন পরের দিন যায় ব্যাংকে যাই আমি রিজাইন দিয়ে দিয়েছি আর কি। এবং তারপরে সব থেকে বড় কথা, রিজাইন দেওয়ার পরে আমরা এত স্পিডে আমরা আমাদের বিজনেসের জন্য কাজ করেছি, আজকে এই পজিশনটা আর কি। এটা হচ্ছে 6 বেডের রুম, যেগুলোতে আমরা 450 টাকা করে পেমেন্ট রাখি। প্রতিটা বেডের সাথে আমাদের এই যে অ্যাডজাস্টেবল ফোল্ডিং টেবিল আছে, এরকম লাইট আছে, আর এগুলো লক সিস্টেম দেওয়া আছে। পাশাপাশি এই যে এইগুলোর সাথে আবার প্রত্যেকের জন্য এইরকম মানে ড্রয়ারও দেওয়া আছে। এইটা হচ্ছে যে জামা কাপড় রাখার জন্য মানে কেবিনেট করে দেওয়া আছে। এখানে হচ্ছে 6 জন থাকে, তো 6 জনের জন্য ভাগ করে দেওয়া আছে একটা কেবিনেট। আর হচ্ছে যে এসি এই রুমটা, সো এই রুমের আমরা ওই যে এগুলোর সাথে আলাদা করে ফ্যান নাই, যেহেতু এটা একটা এসি রুম। এই স্টেয়ার দিয়ে একটা বয়স্ক মানুষও সুন্দর করে কিন্তু এই যে এইভাবে উঠে পড়তে পারে এবং খুবই কমফোর্টেবল। এটা হচ্ছে যে ইউনিক, ব্যতীত আপনি কিন্তু কোথাও নাই। মানুষ কি বলবে এটা কখনো আমরা দেখি নাই। যখন বাসাতে আমি বা আমার ওয়াইফ দুইজন মিলে দেখা যাচ্ছে যে কিছু বিষয় ডিসকাস করছি, ব্যবসা গ্রো করছে, তখন এরকম হয়েছে যে মানুষ বলতে এই কথাটা যে ইউনিভার্সিটির শিক্ষক হয়ে তোমরা ভাতের ব্যবসা কেন করতেছো। অনেকে জানেই না যে আসলে ডরমিটরি জিনিসটা কি। নর্মালি ট্রেডিশনাল যে হোস্টেলগুলা অনেক নোংরা পরিবেশ, এখানে ময়লা পড়েছে, ওখানে ময়লা পড়েছে, রুমে ঢুকলে এই জায়গায় ওই জায়গায় অনেকগুলা জামা কাপড় পালা দিয়ে রাখা। তো এই টোটাল সিস্টেমটাকে আমরা চেঞ্জ করে টোটালটাকে মডার্নাইজ করতেছি। আমাদের এই বিজনেসটা টোটালটাই হচ্ছে ক্যাপিটাল হেভি বিজনেস। সো যখনই আমরা কোনো একটা বিল্ডিং নিচ্ছি, দেখা যাচ্ছে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি বাড়িওয়ালাকে অ্যাডভান্স করতে হয়। আমাদের যে বেডিং সিস্টেম থেকে শুরু করে ডেকোরেশন, একটা লার্জ অ্যামাউন্টের মানি ওখানে আমাদের খরচ হয়। সো ফান্ডিংটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। সো এই জন্যে আমরা আসলে ইনভেস্টর সার্চও করি যে আমাদের এই বিজনেসটা দেখুক, আমাদের সম্পর্কে জানুক, জেনে যদি কেউ চায় আমাদের সাথে ইন হতে, আমরা তাকে ওয়েলকাম করি। প্রথমের দিকে যেটা হয়, আমরা আমাদের যে জবের টাকা পয়সা সেটা আমরা ইন করি। দেন হচ্ছে ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের কাছে, বাবা মা বা মামা খালু, তাদের কাছ থেকে আমরা হচ্ছে একটা অ্যামাউন্ট পাই। এভাবে বিজনেস গ্রো করতে থাকি। কিন্তু আসলে আমাদের যে ফিউচার প্ল্যান, একটা বড় ফান্ডের প্রয়োজন হয়। তো তখন থেকে আমরা যেটা করি যে বাহির থেকে ফান্ড কিভাবে ম্যানেজ করা যায়। 2019 সালের দিকে আমরা হচ্ছে ফান্ড ম্যানেজমেন্টের জন্য বিভিন্ন ভেঞ্চারের কাছে যাই। রিজেকশন খেতে খেতে আমাদেরও মোটিভেশনটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাওয়া শুরু হয়। ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে যখন বের হয়ে আসছি, তখন মনে হলো যে আচ্ছা, এখন যেহেতু ড্যাফোডিলের এমপ্লয় নাই, এখন চেয়ারম্যান স্যারকে একটা ইমেল করা যায়। যেহেতু ফান্ডিং নিয়ে আমরা বারবার রিজেকশন খাচ্ছি, তো স্যারকে আমরা একটা ফর্মালি একটা ইমেল করি। আমরা এক ইমেল করছি আগের দিন রাতে, পরের দিন রাতেই উনি অ্যাকশনে গেছে আমাদের আসলে হোস্টেল আছে কিনা টোটালটা উনি ওনার টিম দিয়ে ভিজিট করাইছে, দেখছে। দেখার পরে 7 থেকে 10 দিনের মাথায় আমরা একটা ভালো অ্যামাউন্টের ফান্ড পাই। এটা আমাদের প্রথম ফান্ড ছিল এবং পরবর্তীতে বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল আমাদের সাকসেস দেখে আমাদের 3 বার ফান্ড করছে। যদি আমার ব্যাকগ্রাউন্ড বলে, আমরা হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষক, দেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, দেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক ছিলাম, দেন আমি ব্যাংকেও ছিলাম। একদিন এরকম হয়েছে, বিজনেস আস্তে আস্তে গ্রো করতেছে। টোটালটা ওই সময়ও আমি আমার যেটা হয়তো অফিস শেষ করে যাই, আমি একটা নির্দিষ্ট সময় রাতে সময় দিতাম, বাট সারাদিন যে সময়টা দাও এটা আমার ওয়াইফ ও একা এটা হ্যান্ডেল করতো।
আমি হচ্ছে যেহেতু নিজে একটা অনেক টাইম হোস্টেল থেকেছি, ওই প্রবলেমগুলো নিয়ে আমি চেয়েছি যে আমার হোস্টেলে ওই জিনিসগুলো যেন কখনোই না থাকে। আমি যখন শুরু করেছি আমারটাও প্রথমে মোটামুটি ছিল, তারপর যখন দেখতেছি যে একটা প্রবলেম আসতেছে যে এই জিনিসটা খারাপ হচ্ছে, তখন আমি ওইটার এগেনস্টে আরেকটা অ্যাকশন নিয়েছি, আরেকটা লোক রেখেছি, কাজ করেছি। যখন আমরা শুরু করলাম মাত্র 56,000 টাকা দিয়ে, ওইটা তো আমার বিল্ডিং অ্যাডভান্সে চলে গেল, ফ্ল্যাট অ্যাডভান্সে। তো তখন আমার কাছে আসলে টাকা নাই যে আমি অনেক ডেকোরেশন করবো, ইচ্ছা ছিল নাই। তো আমরা শুরু করেছিলাম জাস্ট পর্দা, পাপোশ, ঝুড়ি, কিচেন কিছু ইকুইপমেন্টস, এইগুলো দিয়েই আমরা আসলে ব্রাঞ্চটা প্রথমে স্টার্ট করেছি। যখন মানুষকে আমরা বেড আনার সুযোগ দিচ্ছি, তখন যেটা হয়েছে যে মানুষ ওই যেহেতু বেড আনে, বেডের সাথে অনেক কিছু আনে নিয়ে যায়, তো যখন কেউ বাসাটা ছেড়ে দিচ্ছে তখন আমাদের জিনিসপত্র যেগুলি আছে পর্দা থেকে শুরু করে ঝুড়ি পর্যন্ত মানুষ নিয়ে চলে যাচ্ছে। তখন ভাবলাম যে না, এখন এটা এভাবে দেওয়া যাবে না, ফুললি ফার্নিশড করতে হবে আমাদেরকে। মানুষ হোস্টেল বুঝে না, মানুষ বুঝে মেস, বেশিরভাগ মানুষ মেস বুঝে। হোস্টেল মানুষ মনে করতো যে হোটেল, এখানে ছেলেরা থাকে, মেয়েরা থাকে বা কাপলরা থাকে, বাট এটা তো আসলে ওরকম না, এটা শুধুমাত্র ব্যাচেলরদের জন্য করা। এই জিনিসটা মানুষ কিন্তু বুঝে না। সো এটা মনে করতো যে আমরা কোনো হারাম কোনো বিজনেস করতেছি। এরকম হয় যে একই সাথে হয়তো 2-3 জন মেয়ে আছে একই রুমে, তাদের টাইমিং মিলতেছে না, কেউ একজন পড়তে চায় লাইট জ্বালায় বা কেউ একজন জোরে ফোনে কথা বলতেছে, এইগুলার ব্যাপার, এগুলো নিয়ে প্রবলেম হয়। তো এগুলোর কারণে আমরা খুব স্ট্রিক্ট রুলস মেনটেন করি যে কেউ যদি রাত 12টার পরে পড়ে তাহলে সে হচ্ছে রিডিং রুমে যেই তাকে পড়তে হবে, সে রুমের মধ্যে কাউকে ডিস্টার্বিং করতে পারবে না। যেহেতু শেয়ারিং রুমে যারা থাকে তারা প্রত্যেককেই রুলস মেনে থাকতে হবে। সেই ক্ষেত্রেও যদি বেশি প্রবলেম হয় তাহলে আমাদেরকে একটা নোটিস পিরিয়ড দিয়ে দিতে হয়।